ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে নেওয়া হলো সিঙ্গাপুর। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নন। উনি শঙ্কামুক্ত নন। ওপিনিয়ন পাওয়ার পর আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান শিফট হিম। চিকিৎসা প্রক্রিয়া প্রধানমন্ত্রীকে অবহিত করলেন ডাক্তার দেবী শেঠি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগের মেডিকেল বোর্ড ও জেল কোড অনুযায়ী চলবে বেগম জিয়ার চিকিৎসা, আদেশ হাইকোর্টের। সুযোগ নেই ব্যক্তিগত চিকিৎসক রাখার। সময় সংবাদে খবর প্রচারের পর নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ, বুড়িগঙ্গা প্রশস্ত করায় বরাদ্দের সিদ্ধান্ত। কাল থেকে ফের শুরু উচ্ছেদ অভিযান। কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও হয়নি, অনেক ক্ষেত্রেই বললেন সিইসি, অভাব রয়েছে দৃঢ়তার। নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হচ্ছে না ওষুধ, হারাচ্ছে কার্যকারিতা। রাজধানী থেকে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, 15 লাখ টাকা জরিমানা। এবং রিজার্ভ চুরির ঘটনায় আইনি লড়াইয়ের পাশাপাশি সমঝোতার মাধ্যমে অর্থ ফেরতের উদ্যোগ। আগামী সপ্তাহে ফিলিপিন্সে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। বাংলাদেশ সময় রাত 8টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছায়। ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হয় বলে জানান চিকিৎসকরা। সব মহলে দুদিনের উৎকণ্ঠা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে দেশি বিদেশি চিকিৎসকদের নানা তৎপরতার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হতে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাকি চিকিৎসা। সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এর আগে দুপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেন ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডাক্তার দেবী শেঠি। পরীক্ষা করে দেখেন চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র। এরপরই সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। জানান দেবী শেঠির পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়, যাতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। যেহেতু ওনাকে ইনভাইট করা হয়েছে, সেহেতু আমরা এয়ার অ্যাম্বুলেন্স যেটা থেকে মাউন্ট এলিজাবেথ থেকে এসেছিল সেটাকে আমরা রেখে দিয়েছিলাম। তাদেরকে আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান শিফট হিম। আমরা এখন ওনার ওপিনিয়ন পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ইনফরমেশনটা দিলাম। উনিও বলেন যে ঠিক আছে, তাদেরকে তাহলে নিয়ে যেতে বলবো। ব্রিফিংয়ে চিকিৎসকরা জানান ধীরে ধীরে শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকলেও এখনও শঙ্কামুক্ত নন ওবায়দুল কাদের। ব্লাডের রক্তের পিএইচ এগুলো বেশ উঠানামা করছিল, এখন সেগুলো সবগুলোই মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে এবং উনি বেশ নড়াচড়াও করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাঘব দিচ্ছি। গতকালকে যে যত বড় ঝুঁকি ছিল, আজকে ঝুঁকি কম, কিন্তু উনি শঙ্কামুক্ত নন। মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যেই ওবায়দুল কাদেরকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে অ্যাম্বুলেন্স। রোববার ভোরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। পরীক্ষা নিরীক্ষার পর হার্টের 3টি ব্লক ধরা পড়লে নেওয়া হয় সিসিইউতে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী প্রসাদ শেঠি। ওবায়দুল কাদেরকে সেবা দেওয়া চিকিৎসকদের প্রশংসা করে তাদের শুভেচ্ছা জানান ডাক্তার দেবী শেঠি। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওবায়দুল কাদেরকে দেখতে আসা বিশিষ্ট এই হৃদরোগ চিকিৎসক। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণ করে বিকেলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ডাক্তার শেঠি। তিনি বলেন, এমন পরিস্থিতিতে উন্নত দেশে যেমন চিকিৎসা দেয়া হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকেও সেই সেবাই দিয়েছেন বাংলাদেশের চিকিৎসকরা।
গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই আহ্বান জানানো হয়। বেলা 10:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত বৈঠকে বসেন মন্ত্রিপরিষদের সদস্যরা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই গেল 20শে ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় আগুনে নিহতদের স্মরণে এবং 21শে পদকপ্রাপ্ত জ্ঞানের ফেরিওয়ালা পলান সরকারের মৃত্যুতে 2টি শোক প্রস্তাব নেওয়া হয়। এছাড়া আজকের বৈঠক থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন 2019-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পাশাপাশি জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। হাইকোর্টের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড এবং জেল কোড অনুযায়ী বেগম জিয়াকে চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। ব্যক্তিগত ডাক্তার দিয়ে চিকিৎসা চেয়ে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এ আদেশ দেন বিশেষ জজ আদালত 9। মাসখানেক ধরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি করে আসছিলেন কারাবন্দী বেগম খালেদা জিয়া। রোববারও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বেগম জিয়া জানান তার শারীরিক অসুস্থতা বেড়েছে। বেগম জিয়ার আইনজীবীর দাবি ব্যক্তিগত ডাক্তার দিয়ে চিকিৎসা চান তারা। 27 তারিখ বেগম খালেদা জিয়া আলিয়া মাদ্রাসার আরেকটি কোর্টে গিয়েছিলেন, সেখানে তিনি পড়ে গেছেন, কোনোরকম মহিলা পুলিশ কনস্টেবলরা তাকে বাঁচিয়েছে। আমরা এটা বলেছি তার প্রাইভেট ডক্টরস প্যানেল যারা আছে তাদেরকে দিয়ে ইমিডিয়েটলি তার যে সকল চিকিৎসার প্রয়োজন তার সকল কিছুর যেন ব্যবস্থা করতে হয়। তবে সোমবার এক আদেশে আদালত বলেন ব্যক্তিগত ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নেই। উচ্চ আদালতের নির্দেশনা এবং জেল কোড অনুযায়ী বেগম জিয়ার চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে পরীক্ষা করেছেন, তারা একটা মতামত দিয়েছেন এবং জেল কোডের বিধান অনুসারে এবং মাননীয় উচ্চতর আদালতের যে নির্দেশ আছে সেই অনুসারে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা চিকিৎসা চেয়েছেন। আমরা বলেছি জেল কোডের বিধান অনুসারে যতটুকু চিকিৎসা দেওয়া যায় আমাদের কোনো আপত্তি নেই। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছরের 8 ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে বিএসএমইউতে 2 দফা চিকিৎসা নেন তিনি। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করে দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। বিমান ছিনতাই চেষ্টার তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় বাড়ল 7 কর্মদিবস। বিমান ও সিভিল এভিয়েশনের দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ নেই বললেন সচিব। সময় সংবাদে খবর প্রচারের পর ঢাকার চারপাশের নদীর জায়গা উদ্ধারে উদ্যোগ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সংশোধন করা হয়েছে বুড়িগঙ্গা সহ 4টি নদীর তীরে অবকাঠামো নির্মাণ প্রকল্প। সকালে বুড়িগঙ্গা ও তুরাগ নদী তীরে উচ্ছেদ হওয়া এলাকা পরিদর্শন শেষে নৌ পরিবহন সচিব একথা জানান। খননের জন্য আলাদা বরাদ্দ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে ফের শুরু হবে 12 দিনের নদী দখলদার উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযান শেষে ঢাকার চারপাশের নদীর তীরে অবকাঠামো নির্মাণের জন্য 848 কোটি টাকার প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। তবে সেখানে নদীর জায়গা দখলমুক্ত করতে খননের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি জানিয়ে গত শনিবার খবর প্রচার করে সময় সংবাদ। প্রতিবেদন প্রচারের পর রোববারই মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করে সোমবার প্রকল্প এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কয়েকজন বিশেষজ্ঞ ও বিএডব্লিউটি এর সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সোমবার বুড়িগঙ্গা ও তুরাগপাড়ে উচ্ছেদ হওয়া এলাকা দেখতে যান নৌপরিবহন সচিব। পরিদর্শন শেষে প্রকল্পটি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যখন আমরা প্রকল্পটা ডিজাইন করেছি তারপরেও তো অনেক অবৈধ কাঠামো কনস্ট্রাকশন হয়ে গেছে। আমাদের যে হিসাব ছিল সেই হিসাবের বেশি আরো হয়ে গেছে। সেই জন্য আমরা এই প্রকল্পকে রিভিশন করব, আমরা খনন করব, বুলডোজার দিয়ে, তারপরে ড্রেজার দিয়ে, এক্সকাভেটর দিয়ে এগুলো অপসারণ করব এবং এর যে মাটি আমি এগুলো বিক্রি করে দিতে বলেছি। মঙ্গলবার থেকে ফের উচ্ছেদ অভিযান শুরু হবে জানিয়ে সচিব বলেন, উচ্ছেদের পাশাপাশি সব দখলদারদের জরিমানাও করা হবে। যদি বিআইডব্লিউটি এর কোনো সহযোগিতা থাকে বা অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতা থাকে সেগুলো আমরা তদন্ত করে দেখছি এবং সেগুলো আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দ্বিতীয় ধাপের উচ্ছেদ কার্যক্রম কালকের থেকে আমরা শুরু করব। এটা 12 দিন ব্যাপী শুরু হবে। প্রথম দফা উচ্ছেদ অভিযানে 1721টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করার পর এবার ফিলিপিন্সের বিবাদীদের সঙ্গে সমঝোতা করে অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কৌঁসুলি আজমালুল হোসেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন আইনজীবী ও ব্যাংকের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ফিলিপিন্সে যাবে। যারা বিবাদী পক্ষ আছেন তাদের সাথে আলোচনায় আমরা বসতে চাচ্ছি যে এটা অ্যামিকেবলি যদি কোনো রকমে এটা সেটেল করতে পারি সেটার জন্য আলোচনা করতে যাচ্ছি। আমরা তো মনে করি যে আমাদের সব টাকাই ফেরত পাওয়া উচিত। তা এখন সেটা আইনি লড়াইয়ে পাবো না মধ্যস্থতা করে কিংবা সমঝোতার মাধ্যমে পাবো সেটা এখনো বুঝতে পারছি না, কিন্তু আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে আলোচনা করতে ওনারা আগ্রহী, অনেকগুলি আমাদের মিটিং সেট করা হয়েছে, সেই আলোচনাগুলো আমরা করব। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে দৃঢ়তা নেই বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও কোনো কোনো ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেরকম অবস্থানে সেরকম সেই দৃঢ়তা নিয়ে এখন পর্যন্ত সকলে প্রস্তুত হতে পারেননি। শুধু বলছে স্যার আমরা সুষ্ঠু নির্বাচন করবো, ভালো নির্বাচন করব, কিন্তু কোথাও কোথাও দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যেরকম তারা বলেছে সেরকম নির্বাচন হয়নি। জীবন রক্ষাকারী ওষুধ রক্ষায় মানা হচ্ছে না সঠিক নিয়ম। তাপমাত্রা নিয়ন্ত্রণ না করায় কার্যকারিতা হারাচ্ছে ওষুধ ও সার্জারির প্রয়োজনীয় উপকরণ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এরকম অনেক ওষুধ জব্দ করেছেন। ছিল মেয়াদোত্তীর্ণ ও বিদেশ থেকে আমদানি নিষিদ্ধ ওষুধ। অভিযানে 7টি ফার্মেসিকে 15 লাখ টাকা জরিমানা করা হয়েছে। যে ওষুধ জীবন রক্ষা করতে পারে সেই একই ওষুধ নকল, মেয়াদোত্তীর্ণ কিংবা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করলে কার্যকারিতা হারিয়ে জীবনহানিও ঘটাতে পারে। অথচ দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দোকানগুলোতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। সেই সঙ্গে এই অভিযানে র্যাব বেশিরভাগ দোকান থেকে নির্দিষ্ট তাপমাত্রার বদলে সাধারণ তাপমাত্রায় রাখা বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে। এ সময় নিজেদের ভুলের কথা স্বীকার করেন ওষুধ বিক্রেতারা। আমাদের দেখছে যে কোনো ডেট এক্সপায়ার আছে কিনা, কোনো অবৈধ মাল আছে কিনা, এগুলো দেখছে আছে কিনা। আমাদের কাছে কিছু ইন্ডিয়ান আইটেম পাইছে স্যার, না অনুমতি নেই স্যার। আসলে বিশেষ করে স্যার ঢাকা মেডিকেলগুলো লেখে ওই জন্য টুকুজি প্রয়োজন লেখে, তা আমরা তো ওইগুলো বাংলাদেশে ওইগুলো তৈরি হয় না। ভ্রাম্যমাণ আদালত ও ওষুধ প্রশাসন অধিদপ্তর আগামী 1 মাসের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের সামনে সব ওষুধের দোকানকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর নির্দেশ দেন। যে তাপমাত্রা রাখার কথা সে তাপমাত্রা রাখা হয়নি, এবং যে ওষুধগুলি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস রাখার কথা সেগুলি বাইরে রাখা হয়েছে, আর যেগুলি বাইরে রাখার কথা 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস সেগুলোকে ফ্রিজিং করা হয়েছে, মানে মাইনাস টেম্পারেচার রেখে দেওয়া হয়েছে। এই দোকানগুলোতে কোনোটাতে কিন্তু কোনো ধরনের এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা নেই। সুতরাং আমরা এদেরকে বলে দিচ্ছি যে আগামী 1 মাসের মধ্যে অবশ্যই প্রত্যেকের দোকানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হবে, কারণ ওষুধ 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই তার কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে। র্যাব জানায়, জীবন রক্ষাকারী ওষুধের বদলে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ এই সব ওষুধের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। যশোরে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় আফরিন তৃষা নামে 2য় শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্মতলা থেকে হাত পা বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, রোববার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে খেলতে বের হয় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী তৃষা। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পরে আজ সন্ধ্যায় বাড়ির পাশে 30 গজ দূরে একটি গর্ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা গর্ত খুঁড়ে শিশুটির লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। একজন পা দিয়ে পাড়া দিতে গেছে, আর ওখানে ডাইবে গেছে, পা ডাইবে যাওয়ার পরে কাছে কি ব্যাপার এখানে গর্ত বুঝে দিল কিনা, তখন উনি ওই পা দিয়ে হাসড়াইয়ে দেখে যে ওই লাশ। মৃত্যু দেখা যায় না রে, মৃত্যু দেখা যায় না, একটা গর্তের ভিতরে আল্লাহ বিচার করলো। তাকে গর্তের মধ্যে পুঁতে রাখা হয়েছিল, সেখান থেকে স্থানীয় জনগণ উঠিয়ে উপরে রেখেছে। সেটা আমরা দেখে পরীক্ষা নিরীক্ষা করছি, আমরা এটা খতিয়ে দেখছি, তদন্ত করছি, তদন্ত করে বিস্তারিত। বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের সময় আরও 7 কর্মদিবস বাড়ানো হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব জানান, প্রাথমিক তদন্তে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের অবহেলার প্রমাণ পাওয়ায় 5 জনকে সাময়িক বরখাস্ত ও 1 জনকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে দুদকের তদন্ত প্রতিবেদনে বিমান ও সিভিল এভিয়েশনে বিভিন্ন খাতে দুর্নীতির তথ্য দেয়া হলেও সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান সচিব। বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনার 8 দিন পেরিয়ে গেলেও এখনো উত্তর মেলেনি কঠোর নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে কিভাবে খেলনা পিস্তল নিয়ে বিমানে উঠল ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদ। তবে তাকে যথাযথভাবে তল্লাশি ও স্ক্যানিং না করায় ওই দিন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার 5 সদস্যকে সাময়িক বরখাস্ত ও 1 জনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান বিমান সচিব। এ ঘটনায় বিমান মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমার কথা থাকলেও প্রকৃত সত্য উদ্ঘাটনে আরও সময় লাগবে বলে জানান তিনি। প্রতিবেদনটা আমরা প্রকাশ করতে আরেকটু সময় লাগবে। আপনি জানেন এখানে টেকনিক্যাল অনেকগুলো বিষয় আছে। শুধুমাত্র আমাদের হযরত শাহজালাল যে এয়ারপোর্ট আছে এখানে যারা জড়িত তাদের সাক্ষাৎকার নিলে হবে না, এটা চট্টগ্রামে যেতে হবে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্ব পালন করেছে তাদের সাথেও কথা বলতে হবে, কোন প্রেক্ষিতে কিভাবে তারা গুলি করেছে এই বিষয়গুলো আমরা দেখেছি আসলে এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি যতটুকু জেনেছি তারা আরও আমাদের কাছে 7 দিন সময় চেয়েছে, 7 কর্মদিবস তদন্তের জন্য। প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে আমরা কিছু কর্মচারীকে আমরা চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছি, যারা বডি সার্চের সাথে জড়িত ছিল, যারা স্ক্যানিং মেশিন যাদের দেখার দায়িত্ব ছিল, যারা সুপারভাইজারের দায়িত্ব ছিল, এগুলো আমরা তাদেরকে সাময়িক বরখাস্ত করেছি। এদিকে সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমানের দুর্নীতি নিয়ে দুদকের তদন্ত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে অবহেলা করা হবে না। তারা খাতের কথা বলেছে, কিন্তু অভিযোগটাতে সুনির্দিষ্ট দিতে হবে। এখন আপনি বলেন যে ঠিক আছে ওখানে ক্রয় প্রক্রিয়া দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু অভিযোগ হলো না। আপনাকে সুনির্দিষ্ট বলতে হবে এই খাতে এই বিষয়ে এই দুর্নীতিটা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? তারপরও দুদকের যে আমাদেরকে যে দিয়েছে সেটাকে আমরা অবহেলা করছি না, আমরা টোটালটা বিষয়টা আমরা খতিয়ে দেব। রোববার বাংলাদেশ বিমান ও সিভিল এভিয়েশনের 19টি খাতে দুর্নীতির তথ্য তুলে ধরে বিমান প্রতিমন্ত্রীর হাতে একটি প্রতিবেদন দেয় দুদক। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে থাকায় দেশের বাজারে শুধু চিনি ছাড়া বাকি সব ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিশেষ করে ভোজ্য তেল, ডাল এবং আদা ও পেঁয়াজের মতো ভোগ্য পণ্যের দাম 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 1 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শীত পেরিয়ে গরমের মৌসুম আসতে শুরু করায় বাড়তে শুরু করেছে সয়াবিনের বিপরীতে পাম অয়েল এবং সুপার সয়াবিনের চাহিদা। কিন্তু বুকিং রেট কমতে থাকায় সব ধরনের ভোজ্য তেলের দামও নিয়ন্ত্রণে আসছে। কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমে গেছে। আন্তর্জাতিক বাজার কমাতে এখানে আমাদের আভ্যন্তরীণ বাজারও কমে গেছে এবং সাথে সাথে খুচরা বাজারও কমে গেছে। ভারত থেকে লাগামহীনভাবে আমদানি হওয়ায় সাধারণ মানের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে। রসুনের দাম সামান্য বাড়লেও কমেছে আদার দাম। রসুনটা আমদানি কম, তাই গত সপ্তাহে ছিল 70-72, এই সপ্তাহে আছে 78 থেকে 80 টাকা। শীতকালীন সবজির কারণে ডালের চাহিদা কম, ফলে কয়েক সপ্তাহ ধরে সব ধরনের ডালের দাম কমেছে। মসুর ছিল 47 করে, এখন এটা 46 করে চলতেছে। আর মুগ ডাল ছিল আমাদের কাছে 72 টাকা, এখন এটা 1 টাকা কমে 71 করে চলতেছে। প্রায় 2 মাস হতে চলল নিয়ন্ত্রণে আসছে না চিনির দাম। এই সপ্তাহ পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনির দাম বেড়েছে 50 পয়সা করে। ডেলি মাল ডেলি পাওয়া যায় না, এখানে একটু 20 টাকা 10-20 টাকা বেড়ে গেছে। প্রতিদিন 500 থেকে 700 কোটি টাকার লেনদেন হয় দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের চাকতাই, আসাদগঞ্জ ও খাতুনগঞ্জে। দেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর হওয়ায় ইন্টারন্যাশনাল বুকিং রেটের সরাসরি প্রভাব পড়ে এখানকার বাজারে। তাই ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য উপযুক্ত সময়ে ভোগ্য পণ্য আমদানির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবসায়ীরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। সিনিয়র সাংবাদিক ও পিআইবির সদ্য প্রয়াত মহাপরিচালক শাহ আলমগীর স্মরণে শোকসভা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তার স্মরণসভায় বক্তারা বলেন, শাহ আলমগীর শুধু ভালো সংবাদকর্মী ছিলেন না, তিনি একজন দক্ষ প্রশাসকও ছিলেন। তার জীবদ্দশায় তিনি গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করে গেছেন বলে স্মরণ করেন সভায় উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, শাহ আলমগীর তার কর্মজীবনে সততার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হাসপাতালে দেখতে গিয়ে সহমর্মিতার পরিচয় দিয়েছেন বিএনপি মহাসচিব।
সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি গুরুতর অসুস্থ, তার জীবন সংকটাপন্ন। তিনি যাতে দ্রুত আরোগ্য লাভ করে আবার কাজে ফিরে আসতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমেদ সহ বেশ কয়েকজন বিএনপির ঊর্ধ্বতন নেতা আমাদের দলের সাধারণ সম্পাদককে, অসুস্থ সাধারণ সম্পাদককে দেখতে গিয়েছিলেন। তাদের এই সৌজন্যতা, সহমর্মিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজেতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে ওআইসি। সংস্থার 10 সদস্যের সর্বোচ্চ ক্ষমতাধর মন্ত্রী পরিষদে গাম্বিয়া প্রস্তাবটি উত্থাপন করে। গেল 10 ফেব্রুয়ারি এ বিষয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রস্তাবে জেনোসাইড কনভেনশন, মানবাধিকার সংস্থা এবং মানবাধিকার আইনের মূলনীতির আলোকে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। একই সঙ্গে রোহিঙ্গা নিধনে মিয়ানমার সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত সংস্থার প্রেসিডেন্টকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে নেওয়া হলো সিঙ্গাপুর। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নন। আগের মেডিকেল বোর্ড ও জেল কোড অনুযায়ী চলবে বেগম জিয়ার চিকিৎসা। আদেশ হাইকোর্টের, সুযোগ নেই ব্যক্তিগত চিকিৎসক রাখার। সময় সংবাদে খবর প্রচারের পর নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ। বুড়িগঙ্গা প্রশস্ত করার বরাদ্দ সিদ্ধান্ত। কাল থেকে ফের শুরু হবে উচ্ছেদ অভিযান। কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও হয়নি অনেক ক্ষেত্রেই, বললেন সিইসি। অভাব রয়েছে দৃঢ়তার। এবং নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হচ্ছে না ওষুধ, হারাচ্ছে কার্যকারিতা। রাজধানী থেকে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, 15 লাখ টাকা জরিমানা। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।